ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ। দ্বাদশ বল্লী, বেলুর মঠ, 1901। শিষ্য, আপনি কৃপা করুন যাহাতে আত্মানুভূতি লাভ এ শরীরেই হয়। স্বামীজি, ভয় কি? মনের ঐকান্তিকতা থাকলে আমি নিশ্চয় বলছি এ জন্মেই হবে। তবে পুরুষকার চাই। পুরুষকার কি জানিস? আত্মজ্ঞান লাভ করবই করব। এতে যে বাধা বিপদ সামনে পড়ে তা কাটাবো। এইরূপ দৃঢ় সংকল্প। মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্র মরে মরুক, এ দেহ থাকে থাক, যায় যাক, আমি কিছুতেই ফিরে চাইব না যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে। এইরূপে সকল বিষয় উপেক্ষা করে এক মনে আপনার গোলের উদ্দেশ্যের দিকে অগ্রসর হবার চেষ্টার নামই পুরুষকার। নতুবা অন্য পুরুষকার তো পশুপক্ষীরাও করছে। মানুষ এ দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভের জন্য। সংসারে সকলে যে পথে যাচ্ছে, তুইও কি সেই স্রোতে গা ঢেলে চলে যাবি? তবে আর তোর পুরুষকার কি? সকলে তো মরতে বসেছে, তুই যে মৃত্যু জয় করতে এসেছিস। মহাবীরের ন্যায় অগ্রসর হ, কিছুতেই ভ্রুক্ষেপ করবিনি। কয়দিনের জন্যই বা শরীর, কয়দিনের জন্যই বা সুখ দুঃখ। যদি মানব দেহ পেয়েছিস তবে ভেতরের আত্মাকে জাগা আর বল, আমি অভয় পদ পেয়েছি। বল, আমি সেই আত্মা যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে। এইভাবে সিদ্ধ হয়ে যা। তারপর যতদিন দেহ থাকে ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা। তত্ত্বম অসি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এইটি হলে তবে জানব যে তুই যথার্থই একগুঁয়ে বাঙাল। ত্রয়োদশ বল্লী, স্থান বেলুর মঠ, বর্ষ 1901। বিষয় স্বামীজির মনঃসংযম। তাহার স্ত্রী মঠ স্থাপনের সংকল্প সম্বন্ধে শিষ্যকে বলা। এক চিৎ সত্তা স্ত্রী পুরুষ উভয়ের মধ্যে সমভাবে বিদ্যমান। প্রাচীন যুগে স্ত্রীলোকদিগের শাস্ত্রাধিকার কত দূর ছিল। স্ত্রী জাতির সম্মাননা ভিন্ন কোনো দেশ বা জাতির উন্নতি লাভ অসম্ভব। তন্ত্রোক্ত বামাচারের দূষিত ভাবই বর্জনীয়। নতুবা স্ত্রী জাতির সম্মাননা ও পূজা প্রশস্ত ও অনুষ্ঠেয়। ভাবী স্ত্রী মঠের নিয়মাবলী। ওই মঠে শিক্ষিতা ব্রহ্মচারিণীগণের দ্বারা সমাজে কিরূপ প্রভূত কল্যাণ হইবে। পরম ব্রহ্মে লিঙ্গভেদ নাই, কেবল আমি তুমির রাজ্যে বিদ্যমান। অতএব স্ত্রী জাতি ব্রহ্মজ্ঞা হওয়া অসম্ভব নহে। বর্তমান প্রচলিত স্ত্রী শিক্ষায় অনেক ত্রুটি থাকিলেও উহা নিন্দনীয় নহে। ধর্মকে শিক্ষার ভিত্তি করিতে হইবে। মানবের ভিতর ব্রহ্ম বিকাশের সহায়কারী কার্যই সৎকার্য বেদান্ত প্রতিপাদ্য। ব্রহ্মজ্ঞানে কর্মের অত্যন্ত অভাব থাকিলেও তল্লাভে কর্ম গৌণভাবে সহায়ক হয়, কারণ কর্ম দ্বারাই মানবের চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধি না হইলে জ্ঞান হয় না।
শনিবার বৈকালে শিষ্য মঠে আসিয়াছে। স্বামীজির শরীর তত সুস্থ নহে। শিলং পাহাড় হইতে অসুস্থ হইয়া অল্পদিন হইল প্রত্যাবর্তন করিয়াছেন। তাহার পা ফুলিয়াছে এবং সমস্ত শরীরেই যেন জল সঞ্চার হইয়াছে। স্বামীজির গুরুভ্রাতৃগণ সেই জন্য বড়ই চিন্তিত হইয়াছেন। বহুবাজারের শ্রীযুক্ত মহানন্দ কবিরাজ স্বামীজিকে দেখিতেছেন। স্বামী নিরঞ্জনানন্দের অনুরোধে স্বামীজি কবিরাজি ঔষধ খাইতে স্বীকৃত হইয়াছেন। আগামী মঙ্গলবার হইতে নুন জল বন্ধ করিয়া বাঁধা ঔষধ খাইতে হইবে। আজ রবিবার। শিষ্য বলিল, মহাশয়, এই দারুণ গ্রীষ্মকাল, তাহাতে আবার আপনি ঘণ্টায় 4-5 বার করিয়া জল পান করেন। এ সময় আপনার জল বন্ধ করিয়া ঔষধ খাওয়া অসহ্য হইবে। স্বামীজি, তুই কি বলছিস? ঔষধ খাওয়ার দিন প্রাতে আর জল পান করব না বলে দৃঢ় সংকল্প করব, তারপর সাধ্যি কি জল আর কণ্ঠের নিচে নাবেন। তখন 21 দিন জল আর নিচে নাবতে পারছেন না। শরীরটা তো মনেরই খোলস, মন যা বলবে সেই মতো তো ওকে চলতে হবে। তবে আর কি, নিরঞ্জনের অনুরোধে আমাকে এটা করতে হলো। ওদের গুরুভ্রাতাদের অনুরোধ তো আর উপেক্ষা করতে পারি নে। বেলা প্রায় 10টা। স্বামীজি উপরেই বসিয়া আছেন। শিষ্যের সঙ্গে প্রসন্ন বদনে মেয়েদের জন্য যে ভাবি মঠ করিবেন তদ্বিষয়ে প্রসঙ্গ উত্থাপন করিয়াছেন। বলিতেছেন, মাকে কেন্দ্রস্থানীয়া করে গঙ্গার পূর্বতটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। এ মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারের মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। শিষ্য, মহাশয়, ভারতবর্ষে বহু পূর্বকালে মেয়েদের জন্য তো কোনো মঠের কথা ইতিহাসে পাওয়া যায় না। বৌদ্ধ যুগেই স্ত্রী মঠের কথা শোনা যায়, কিন্তু উহা হইতে কালে নানা ব্যভিচার আসিয়া পড়িয়াছিল। ঘোর বামাচারে দেশ পর্যুদস্ত হইয়া গিয়াছিল। স্বামীজি, এদেশে পুরুষ মেয়েতে এতটা তফাৎ কেন যে করেছে তা বোঝা কঠিন। বেদান্ত শাস্ত্রে তো বলেছে একই চিৎসত্তা সর্বভূতে বিরাজ করছেন। তোরা মেয়েদের নিন্দাই করিস, কিন্তু তাদের উন্নতির জন্য কি করেছিস বল দেখি। স্মৃতিফৃতি লিখে নিয়মনীতিতে বদ্ধ করে এদেশের পুরুষেরা মেয়েদের একেবারে ম্যানুফ্যাকচারিং মেশিন, উৎপাদনের যন্ত্র করে তুলেছে। মহামায়ার সাক্ষাৎ প্রতিমা এই সকল মেয়েদের এখন না তুললে বুঝি তোদের আর উপায়ান্তর আছে? শিষ্য, মহাশয়, স্ত্রী জাতি সাক্ষাৎ মায়ার মূর্তি। মানুষের অধঃপতনের জন্য যেন উহাদের সৃষ্টি হইয়াছে। স্ত্রী জাতি মায়া দ্বারা মানবের জ্ঞান বৈরাগ্য আবরিত করিয়া দেয়। সেই জন্যেই বোধহয় শাস্ত্রকার বলিয়াছেন উহাদের জ্ঞান ভক্তি কখনো হইবে না। স্বামীজি, কোন শাস্ত্রে এমন কথা আছে যে মেয়েরা জ্ঞান ভক্তির অধিকারিণী হবে না? ভারতের অধঃপতন হলো ভট্টাচ বামুনরা ব্রাহ্মণেতর জাতকে যখন বেদ পাঠের অনধিকারী বলে নির্দেশ করলে, সেই সময় মেয়েদেরও সকল অধিকার কেড়ে নিলে। নতুবা বৈদিক যুগে, উপনিষদের যুগে দেখতে পাবি মৈত্রেয়ী, গার্গী প্রভৃতি প্রাতঃস্মরণীয়া স্ত্রীলোকেরা ব্রহ্মবিচারে ঋষিস্থানীয়া হয়ে রয়েছেন। হাজার বেদান্ত ব্রাহ্মণের সভায় গার্গী সগর্বে যাজ্ঞবল্ক্যকে ব্রহ্মবিচারে আহ্বান করেছিলেন।
এইসব আদর্শস্থানীয় মেয়েদের যখন অধ্যাত্ম জ্ঞানে অধিকার ছিল, তখন এখনই বা মেয়েদের সে অধিকার থাকবে না কেন? একবার যা ঘটেছে তা আবার অবশ্য ঘটতে পারে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ঘটনাসমূহের পুনরাবৃত্তি ইতিহাস প্রসিদ্ধ। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালে পারবেও না। তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে, তার প্রধান কারণ এই সব শক্তিমূর্তির অবমাননা করা। মনু বলেছেন, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্ত্রে তত্র দেবতা, যত্রই তাস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্রাফলা ক্রিয়া। মনুসংহিতা 3:56। যেখানে স্ত্রীলোকের আদর নেই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে, সে সংসারের, সে দেশের কখনো উন্নতির আশা নেই। এই জন্য এদের আগে তুলতে হবে, এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে। শিষ্য: মহাশয়, প্রথমবার বিলাত হইতে আসিয়া আপনি স্টার থিয়েটারে বক্তৃতা দিবার কালে তন্ত্রকে কত গালমন্দ করিয়াছিলেন। এখন আবার তন্ত্র সমর্থিত স্ত্রী পূজার সমর্থন করিয়া আপনার কথা আপনিই যে বদলাইতেছেন। স্বামীজি: তন্ত্রের বামাচার মতটা পরিবর্তিত হয়ে এখন যা হয়ে দাঁড়িয়েছে, আমি তারই নিন্দা করেছিলুম। তন্ত্রোক্ত মাতৃভাবের অথবা ঠিক ঠিক বামাচারেরও নিন্দা করিনি। ভগবতী জ্ঞানে মেয়েদের পূজা করাই তন্ত্রের অভিপ্রায়। বৌদ্ধ ধর্মের অধঃপতনের সময় বামাচারটা ঘোর দূষিত হয়ে উঠেছিল। সেই দূষিত ভাবটা এখনকার বামাচারে এখনও রয়েছে। এখনও ভারতের তন্ত্রশাস্ত্র ওই ভাবের দ্বারা ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়ে রয়েছে। ওই সকল বিভৎস প্রথারই আমি নিন্দা করেছিলাম, এখনও তো তা করি। যে মহামায়ার রূপ রসাত্মক বাহ্য বিকাশ মানুষকে উন্মাদ করে রেখেছে, তারই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যাদি অন্তর্বিকাশে আবার মানুষকে সর্বজ্ঞ, সিদ্ধি সংকল্প, ব্রহ্মজ্ঞ করে দিচ্ছে। সেই মাতৃরূপিণীর স্ফুরিত বিগ্রহ স্বরূপিণী মেয়েদের পূজা করতে আমি কখনোই নিষেধ করিনি। শৈশা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। এই মহামায়াকে পূজা প্রণতি দ্বারা প্রসন্না না করতে পারলে সাধ্য কি ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার হাত ছাড়িয়ে মুক্তা হয়ে যান? গৃহলক্ষ্মীগণের পূজাকল্পে, তাদের মধ্যে ব্রহ্মবিদ্যা বিকাশকল্পে এই জন্য মেয়েদের মঠ করে যাব। শিষ্য: আপনার উহা উত্তম সংকল্প হইতে পারে, কিন্তু মেয়ে কোথায় পাইবেন? সমাজের কঠিন বন্ধনে কে কুলবধূদের স্ত্রী মঠে যাইতে অনুমতি দেবে? স্বামীজি: কেন রে, এখনও ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন, তাদের দিয়ে স্ত্রী মঠ স্টার্ট করে দিয়ে যাব। শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাদের সেন্ট্রাল ফিগার, কেন্দ্রস্বরূপা হয়ে বসবেন। আর শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদিগের স্ত্রী কন্যারা উহাতে প্রথমে বাস করবে, কারণ তারা ঐরূপ স্ত্রী মঠের উপকারিতা সহজেই বুঝতে পারবে। তারপর তাদের দেখা দেখি কত গেরস্থ এই মহাকার্যের সহায় হবে। শিষ্য: ঠাকুরের ভক্তেরা এ কার্যে অবশ্যই যোগ দেবেন, কিন্তু সাধারণ লোকে এ কার্যের সহায় হইবে বলিয়া মনে হয় না। স্বামীজি: জগতের কোনো মহৎ কার্যই স্যাক্রিফাইস, ত্যাগ ভিন্ন হয়নি। বটগাছের অঙ্কুর দেখে কে মনে করতে পারে কালে উহা প্রকাণ্ড বটগাছ হবে? এখন তো এই রূপে মঠ স্থাপন করব, পরে দেখবি একাধ জেনারেশন বাদে ওই মঠের কদর দেশের লোক বুঝতে পারবে। এই যে বিদেশি মেয়েরা আমার চেলি হয়েছে, এরাই এই কাজে জীবনপাত করে যাবে।
তোরা ভয় কাপুরুষতা ছেড়ে এই মহৎ কাজে সহায় হ, আর এই উচ্চ আইডিয়াল সকল লোকের সামনে ধর। দেখবি কালে এর প্রভায় দেশ উজ্জ্বল হয়ে উঠবে। শিষ্য: মহাশয়, মেয়েদের জন্য কিরূপ মঠ করিতে চাহেন তাহার সবিশেষ বিবরণ আমাকে বলুন, শুনিবার বড়ই উৎসাহ হইতেছে। স্বামীজি: গঙ্গার ওপারে একটা প্রকাণ্ড জমি নেওয়া হবে, তাতে অবিবাহিতা কুমারীরা থাকবে আর বিধবা ব্রহ্মচারিণীরা থাকবে। তার ভক্তিমতী গেরস্থের মেয়েরা মধ্যে মধ্যে এসে অবস্থান করতে পারে। এ মঠে পুরুষদের কোনরূপ সংস্রব থাকবে না। পুরুষ মঠের বয়োবৃদ্ধ সাধুরা দূর থেকে স্ত্রী মঠের কার্যভার চালাবে। স্ত্রী মঠে মেয়েদের একটি স্কুল থাকবে, তাতে ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ, চাই কি অল্প বিস্তর ইংরাজিও শিক্ষা দেওয়া হবে। সেলাইয়ের কাজ, রান্না, গৃহকর্মের যাবতীয় বিধান এবং শিশু পালনের স্থূল বিষয়গুলিও শেখানো হবে। আর জপ, ধ্যান, পূজা এসব তো শিক্ষার অঙ্গ থাকবেই। যারা বাড়ি ছেড়ে একেবারে এখানে থাকতে পারবে তাদের অন্নবস্ত্র এই মঠ থেকে দেয়া হবে। যারা তা পারবে না তারা এই মঠের দৈনিক ছাত্রী রূপে এসে পড়াশোনা করতে পারবে। চাই কি মঠাধ্যক্ষের অভিমতে মধ্যে মধ্যে এখানে থাকতে ও যতদিন থাকবে খেতেও পাবে। মেয়েদের ব্রহ্মচর্যকল্পে এই মঠে বয়োবৃদ্ধা ব্রহ্মচারিণীরা ছাত্রীদের শিক্ষার ভার নেবে। এই মঠে 5-7 বৎসর শিক্ষার পর মেয়েদের অভিভাবকেরা তাদের বিয়ে দিতে পারবে। যোগ্যাধিকারিণী বলে বিবেচিত হলে অভিভাবকদের মত নিয়ে ছাত্রীরা এখানে চিরকুমারী ব্রতম্ব অবলম্বনে অবস্থান করতে পারবে। যারা